দেখো, যেটা জানা যাচ্ছে যে 2023 সালে দমকলের পক্ষ থেকে ফায়ার অডিট হয়েছিল এবং সেই ফায়ার অডিট হয়েছিল এই হলং যে বনবাংলো রয়েছে সেই বনবাংলোরও ফায়ার অডিট হয়েছিল। তো স্বাভাবিকভাবে ফায়ারের যখন অডিট হয় তখন সেখানে স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর থেকে শুরু করে সেখানে কোথায় আগুন নেভানোর জন্য যে ইকুইপমেন্ট, এই সমস্ত কিছুই ফায়ার অডিটের মধ্যে পড়ে। যে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিরকম রয়েছে বা এখানে তোমার আর কি কি দরকার সে সমস্ত কিছু রয়েছে, সেগুলো ফায়ার অডিটের মধ্যে পড়ে। তো এই হলংয়েরও কিন্তু ফায়ার অডিট হয়েছিল 2023 সালে এবং তার পরিপ্রেক্ষিতে দমকল বিভাগ একটি রেকমেন্ডেশন দেয়, যেমনটা জানা যাচ্ছে দমকল বিভাগ সূত্রে, যে বন দপ্তরকে একটু রেকমেন্ডেশন দেয় যে এখানে সুরক্ষার জন্য আর কি কি প্রয়োজন রয়েছে, সেই মর্মে কিন্তু একটি তোমার কি কি প্রয়োজন রয়েছে সেটা কিন্তু বন দপ্তরকে তারা জানিয়েছিল। তবে এই যে আগুন ভস্মীভূত হয়ে যায় হলং বাংলো, তখন দমকল যখন কাজ করতে যায় প্রাথমিকভাবে যেটা দমকলের মনে হয়েছে যে এই যে রেকমেন্ডেশন ছিল সেই রেকমেন্ডেশনের ক্ষেত্রে কিন্তু সেগুলোর অনেকগুলোরই অভাব রয়েছে, অর্থাৎ যা যা রেকমেন্ড করা হয়েছিল সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন অনেক ক্ষেত্রেই হয়নি। এবং তার পাশাপাশি যে কর্মীরা মেনটেন্যান্সের দায়িত্বে ছিলেন তাদের ভূমিকাটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে যে তাদের ভূমিকা ঠিক কি ছিল। তার কারণ দুটো ভূমিকা থাকে কর্মীদের ক্ষেত্রে, এক হচ্ছে যে সমস্ত কিছু মেনটেন করার ক্ষেত্রে তারা কতটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং যখন আগুন লাগার ঘটনা ঘটলো তখন তারা কতটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, অর্থাৎ আগে মেনটেন এবং দ্বিতীয় হচ্ছে আগুন লাগার পর তাদের ভূমিকা কি ছিল, এই দুটো বিষয়ই কিন্তু দেখার বিষয় রয়েছে। তো দমকলের প্রাথমিকভাবে একটা জিনিস মনে হচ্ছে যে এই যে তোমার কর্মীরা তারা কতটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তবে 2023 সালে যে ফায়ার অডিট হয়েছিল, এরকম বিভিন্ন জায়গায় ফায়ার অডিট দমকল করে থাকে, তার থেকে হলং বাংলোতেও ফায়ার অডিট হয়েছিল এবং সেই ফায়ার অডিটের যে প্রচুর রেকমেন্ডেশন ছিল সেটা কিন্তু বন দপ্তরকে পাঠানো হয়েছিল। তবে কার্যক্ষেত্রে যেটা দেখা গেছে যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল তার কিন্তু সমস্তগুলো মানে অধিকাংশই ইমপ্লিমেন্ট হয়নি, এমনটাই মনে হয়েছে। ধন্যবাদ অর্ণব। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যে যে কর্মীরা এখানে কাজ করতেন সেই কর্মীদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে কি ঘটনা সমস্ত কিছু জানার জন্য ইতিমধ্যে ফরেস্টের অফিসাররা অর্থাৎ বন দপ্তরের আধিকারিকেরা তারা হলং বাংলোর আশেপাশে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমেছেন এবং সেই ছবিটাই দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বা বন দপ্তরের তরফে বলা হয়েছিল যে এসি থেকে এই আগুন লেগেছে বা শর্ট সার্কিট হয়েছে। পরবর্তীকালে তদন্ত করে এটাও কিন্তু মনে করা হচ্ছে যে শুধুমাত্র এসি নয়, ইলেকট্রিক শর্ট সার্কিটেরও একটা বিষয় তাদের তদন্তে উঠে আসছে। কি কারণে এই আগুন, কি কারণে এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল হলং বাংলো, তা তদন্ত করে দেখার জন্যই ইতিমধ্যে সরজমিনে বন দপ্তর। আমরা তো এইখানে থাকি, আমরা ওই 9:30 দিকে খবর পাই যে আগুন ওইখানে হয়েছে। রেঞ্জ অফিসার বললেন যে দমকল ঢুকছে, আমি স্যার ঢুকে নেই। দমকলকে কি খবর দিন? ওই রেঞ্জ অফিসারই দিলেন আমাকে খবর। রেঞ্জ অফিসার কি এখানেই ছিলেন? না না, উনি হলং থেকে, হলং রেঞ্জ থেকে উনি বললেন যে ওই দমকল ঢুকছে ফায়ার ব্রিগেড। আমি না স্যার ঢুকে নেই। তারপরে আবার কখন আগুন লাগে মোটামুটি? আমি তো 9:30 দিকে খবর পাইলাম। আগুন লেগেছিল রাত্রি 9টার সময়। দমকল প্রায় 1 ঘন্টারও বেশি সময়ের পর এসে পৌঁছয়। কোথায় পৌঁছয়? ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এই যে প্রধান গেট সেই প্রধান গেটের কাছে, এমনটাই জানাচ্ছেন যে এখানকার স্থানীয় বাসিন্দা। এবং যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই গেট থেকে হলং পর্যন্ত যেতে প্রায় 7 কিলোমিটার এই রাস্তা দিয়ে সোজা। অর্থাৎ আগুন লাগার সময় এবং তারপরেও দমকল এসেছে অনেকটাই দেরিতে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এখানকার স্থানীয়দের। তাহলে দমকল কি দেরি করে এলো না দমকলকে দেরি করে খবর পাঠানো হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। মোটামুটি টুরিস্টটা কবে গেছে? শেষ 15 তারিখ। তারপরে তো বন্ধ হয়ে গেছে। তারপরে তো ভিআইপি টিআইপি যদি যায় থাকে। গত 15ই জুন থেকে বন্ধ ছিল এই জঙ্গল, বন্ধ ছিল এই হলং বাংলো। কোনো রকম ভাবে কাউকেই সেখানে অনুমতি দেওয়া হচ্ছিল না যাতে তারা সেখানে ছুটি কাটাতে পারেন বা থাকতে পারেন। তাহলে কেন সেখানে এসি চলছিল?
প্রশ্ন অনেকেরই, প্রশ্ন বিশেষজ্ঞদেরই, এমনকি এলাকার অন্যান্য বাসিন্দাদেরও এই প্রশ্ন। সিজন বন্ধ আছে, এসি চলবে কিসের জন্য? লোকও তো থাকে না জায়গাটার মধ্যে, না? ঠিক আছে, আমার কথা হলো ওরা যে বলছে এখানে এসির জন্য জিনিসটা হয়েছে, এটা তো কেউ মানতেই রাজি হবে না, এটা যে এখন সিজন অফ আছে, এসি কে খালি করে তো ভূত থাকবে না, না যে এসি চালিয়ে বসে থাকবে ওখানে, না? হলং যাওয়ার 3টি পথের মধ্যে অন্যতম একটি পথ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই 3 মাইলের কাছে এই রাস্তা গেট খোলা অবস্থায়। সবসময় যে এখানে যে বাধা থাকে এমনটাও নয়, এখানে আশেপাশে কোনো আলোর ব্যবস্থা দেখা যাচ্ছে না, এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে 800 থেকে 900 মিটার দূরত্বেই হলং বাংলো। বাইরে থেকে কেউ যদি এখানে ভেতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে তাদেরকে আটকানোর কতটা সুব্যবস্থা রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। যখন বন্ধ হয়ে যায় আমাদের সময়, এই সময়টা যখন এখন আমাদের বন্ধ, তারপরে যার পরে এখান থেকে গেস্ট যাচ্ছে, তখন তো আমাদের সিজনটা অফই থাকে। তার মধ্যে হচ্ছিল মাঝখানে এখন ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি না। যেটা অভিযোগ উঠছে যে সেখানে কোনো এক ঘর থেকে বা ওই বিল্ডিং চত্বর থেকে আলো জ্বলতে দেখা গিয়েছিল, তাহলে বন্ধ অবস্থায় কেন আলো জ্বলছিল, এই কেন বা এসি থেকে প্রথমে বলা হয়েছিল যে অগ্নিকাণ্ডের ঘটনা, পরবর্তীকালে যেটা তদন্ত করে দেখা গেছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট মনে করা হচ্ছে। এই সমস্ত বিষয়ে তথ্য অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সমান্তরালভাবে দুটো তদন্ত চলছে, একদিকে পুলিশের তরফ থেকে তদন্ত চালানো হচ্ছে ফালাকাটা থানায় যে এফআইআর হয়েছে তার পরিপ্রেক্ষিতে, অন্যদিকে বন দপ্তরের তরফ থেকেও কিন্তু এই তদন্ত করে দেখা হচ্ছে। সব মিলিয়ে প্রকৃত কারণ কি অগ্নিকাণ্ডের ঘটনার সেটা জানা যাবে নির্দিষ্ট সময়। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।